আপনার নাইট্রো লাগে ভাই। বুঝি নাই। কাজ করার জন্য কি লাগে? ওই প্রিমিয়াম কিনা লাগে আরকি ডিসকর্ডে। ও আচ্ছা, তাহলে ডিসকর্ড আর নাইট। হ্যাঁ। তোমাদের যদি বেশি ব্লারি লাগে তাহলে মিটের মধ্যেও নেওয়া যায়। মিট লিঙ্ক দিব? না ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে। আমি লাগলে একটু জুম করে দিতে পারি, বাট মেবি জুমও হবে না ঠিক মতো। আচ্ছা, জুম হইলে জাস্ট ইন্টারফেস জুম হইতেছে, আর কিছু না। ঠিক আছে, আপাতত তো মোটামুটি তো বুঝা যেতেছে। এখানে পেজেস আছে, এখানে লেয়ার্স আছে। পেজেস এর মধ্যে কয়েকটা পেজই অ্যাড করতে পারবা। যদি এখান থেকে পেজেস এর মধ্যে প্লাস ক্লিক করো, মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবা। আর ফিগমা প্রো না থাকলে 3টার বেশি পেজ ক্রিয়েট করতে পারবা না। এখানে আমার আছে দেখে আমি বেশি ক্রিয়েট করতে পারতেছি। এন্ড পেজেস এর মধ্যে ক্লিক করলে, কিবোর্ডে ডিলিটে ক্লিক করলে ডিলিট হবে, বা এখান থেকে ম্যানুয়ালি ডিলিট করতে পারবা। ঠিক আছে, আপাতত এখানে থাকুক। আর এখানে লেয়ার প্যানেলের মধ্যে তুমি এখানে যা যা কাজ করবা সেগুলা লেয়ার গুলো থাকবে। এখন এখানে ইন্টারফেস খুবই শর্ট, খুবই ছোট, এই জন্য আমাদের বেশি সময় লাগবে না। সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা টুল আছে, একটা হচ্ছে মুভ টুল, একটা স্কেল টুল। আর হ্যান্ড টুল হচ্ছে আমরা যেমন ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে স্পেস বার ক্লিক করছিলাম, সেভাবে নামানো যদি স্পেস বার ক্লিক করে, এখানেও সেম এই যে হ্যান্ড টুল, জাস্ট স্পেস বারে ক্লিক করলে হ্যান্ড টুল দেখা যাবে। এন্ড মাউসের লেফট ক্লিক করলেই ধরতে পারবা যে কোনো এলিমেন্ট বা পুরো পেজটাকে ধরতে পারবা। আর হচ্ছে স্কেল টুল, এটা ইউজ করা হয় মেইনলি কোন একটা এলিমেন্টকে ইকুয়াল রেশিওতে ছোট বড় করার জন্য। যেমন এখানে আরো টুল আছে আমাদের, যেমন এই যে এটা হচ্ছে আমাদের শেপ টুল গুলো। আমরা আগে যে রকম সফটওয়্যার ইউজ করছি ফটোশপ বা ইলাস্ট্রেটর, সেখানে অনেকগুলো অপশন থাকতো, সেখানে কিন্তু কিছু কমন অপশন গুলো এখানে আছে। যেমন শেপ তো তোমরা সবাই দেখছো আগেই, রেক্ট্যাঙ্গেল, লাইন, এলিপস, পলিগন, স্টার, এগুলো সবই ছিল। এই যে ইমেজে ক্লিক করলে এখান থেকে ইমেজ আনতে পারবা। পেন টুল ইউজ করছো অনেকেই, পেন টুল, পেন্সিল টুল। নরমাল টেক্সট টুল আছে, এই যে টেক্সট অন পাথ আছে, একটা পাথ বরাবর টেক্সট কাজ করবে। আর এগুলো হচ্ছে কমেন্টিং এর জন্য, যখন গ্রুপে কাজ করা হয় তখন কমেন্ট, অ্যানোটেশন এগুলো ইউজ করে। আর আপাতত শেপ নেই, শেপ মনে করে একটা নিলাম, এই শেপটা এখানে রাখলাম। এন্ড আমি হ্যান্ড টুল দিয়ে পুরো স্ক্রিনটাকে এভাবে নাড়াচাড়া করতে পারতেছি। এবার তো পার্থক্য বুঝতেছো? ঠিক আছে, বুঝতে পারতেছো? জি ভাই। আচ্ছা, আর এই যে এখানে যে একটা রেক্ট্যাঙ্গেল নিছি, এই রেক্ট্যাঙ্গেলের নামই কিন্তু এখানে আসছে, যে রেক্ট্যাঙ্গেল 1। এখানে ডাবল ক্লিক করলে নামও চেঞ্জ করতে পারবা। আমরা সবসময় ইউআই ডিজাইনের বেলায় নামগুলো চেঞ্জ করে দিই, যাতে আমরা বুঝতে পারি আমরা এটা কোন এলিমেন্ট ইউজ করতেছি। ঠিক আছে, যেমন মনে করো জাস্ট রেক্ট্যাঙ্গেল দিলাম, এটাই আছে রেক্ট্যাঙ্গেল। এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলে তুমি প্রপার্টিজ গুলো চেঞ্জ করতে পারবা। যেরকম হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু থাকবে, এক্স অ্যাক্সিস তো জানোই, এক্স অ্যাক্সিস চিনো না? এই যে এই বরাবর। আর ওয়াই কি? এই বরাবর। এখন এটাকে তুমি অ্যালাইন করতে পারো চাইলে, এইভাবে অ্যালাইন করবা। ঠিক আছে, অ্যালাইন করার পর এখন এটাকে দেখো, আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর মাইনাসের দিকে দিই আরো, তাহলে বামে যাবে। প্লাসের দিকে দিলে কি ডানে যাবে, কারণ এক্স অ্যাক্সিস এর প্লাস কি এই দিক বরাবর। সিম্পল ম্যাথ বুঝতেছো? জি ভাই। হ্যালো, বুঝলে একটু রেসপন্স করো, না বুঝলেও বইলো, কারণ রেসপন্স না করলে আমি বুঝবো যে বুঝতেছো না। আই নিড ফিডব্যাকস। সো এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মাইনাসের দিকে দেই, এভাবে উল্টা যেতেছে, যেহেতু একটু ঝামেলার আছে, যেহেতু আমরা কোনো ফ্রেম ইউজ করিনি এখনো।
মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আপ ডাউন হবে, ঠিক আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর আপ ডাউন হবে এরকম। এখন এখানে তো মাল্টিপল প্রপার্টিজ দেখতেছো, রোটেশন আছে, এই যে এভাবে রোটেট করতে পারবা, এটাকে শিফটে ক্লিক করেও প্রতি 15 ডিগ্রিতে রোটেট করতে পারবা। আমি এটাকে শিফট ধরে রোটেট করব, তোমরা খেয়াল করো এই যে রোটেশনের এখানে কত লেখা আছে, 15, একটা রোটেট করলাম 30, 55, 90, সরি 60, 75, 90 এরকম, বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এই যে এগুলা কিছু করতে পারবা, তারপর আসলে বোঝা যাবে না, এগুলা শেপের বেলায় সহজে কাজ করে না, যেহেতু শেপগুলা সবগুলোই সিমেট্রিক থাকে। অন্য এলিমেন্টের বেলা দেখাবো। এখান থেকে তুমি হোয়াইট হাইট চেঞ্জ করতে পারবা, এটা আসলে উল্টায় গেছে এই জন্য এরকম দেখাইতেছে, এই যে হোয়াইট হাইট, ঠিক আছে, এরকম 0। ভাই একটু আগে দুটা লাইন টানছিলেন না, ওটার পারপাস কি ছিল? ওটা পারপাস ছিল যে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে আমি নাড়াচাড়া ও। করতেছিলাম ওটা বুঝানো, আচ্ছা আচ্ছা। অ্যাক্সিস আর কি। তারপর হচ্ছে যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে অপাসিটি ম্যানেজ করতে পারবা, এর আগেও করছো, 30, অপাসিটি একদম লো, বুঝতে পারতেছো? এখান থেকে কর্নার রেডিয়াস আছে, অপাসিটি একটু হাই করি, কর্নার রেডিয়াস এর মধ্যে বাড়ায় দিলে জাস্ট এখানে হোভার করলে দেখবা একটা লাইনের মতো আসতেছে, টু ওয়ে লাইন, এটাকে বাড়াইলে বেড়ে যাবে, কমাইলে আবার কমে যাবে এরকম। তো আমরা এইভাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবো, ঠিক আছে। তারপর এটার কালার চেঞ্জ করবা নরমালি, দেখলেই বোঝা যায়, খুবই ইজি, ঠিক আছে। তারপর এখান থেকে আবার গ্রেডিয়েন্ট কালার দিতে পারবা, এই যে কালার এটাকে সিলেক্ট করে চেঞ্জ করে দিবা, তারপর এই কালার দিলাম, তারপর এটাকে সিলেক্ট করলে আবার এই কালার দিলাম, প্রিমিয়াম একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। তারপর এখান থেকে স্ট্রোক, আচ্ছা গ্রেডিয়েন্টের এখানে আর অপশন আছে, যেমন এটাকে যদি একদম অপাসিটি কমা দাও তাহলে পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ডের কালার এসে পড়ে, যেহেতু আমার পিছনে ব্ল্যাক এই জন্য ব্ল্যাক দেখা যাচ্ছে, মানে আমি কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিছি, বুঝতে পারছো? এই যে কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিছি। আবার যদি এখান থেকে আমি এটার অপাসিটিটা বাড়াই, কালার অপাসিটি বাড়াইলে কালার আসবে, কমাইলে চলে যাবে, যে উপর থেকে কমাই দিয়েছি, দেখছো চলে গেছে। তারপরে যে এটাকে এইভাবে ম্যানেজ করা যায়, কালার গুলা অ্যাঙ্গেল ম্যানেজ করতে পারবা, এভাবে কাস্টম গ্রেডিয়েন্ট বানাতে পারবা, বুঝতে পারতেছি? জি ভাই। টাফ, এখন পর্যন্ত ইজি মনে হইতেছে। তারপর হচ্ছে স্ট্রোক দিতে পারবা, এই যে এখান থেকে ইনসাইড আছে স্ট্রোক, যেহেতু ইনসাইডে দেওয়া বাড়াইলে ভেতরের দিকে স্ট্রোক বাড়বে, সেন্টারে দিলে দুই দিকে ইকুয়ালি স্ট্রোক বাড়বে, এন্ড আউটসাইড দিলে শুধু বাহিরে স্ট্রোক বাড়বে, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ করতে পারো এরকম। তারপর হচ্ছে ইফেক্ট আছে কিছু, এই যে ইফেক্টে প্রথমে দিলে একটা ড্রপ শ্যাডো আসে, আরো ইফেক্ট আছে, যেমন এই যে গ্লাস আছে একটা, গ্লাসটা বুঝে যাচ্ছে না, লেয়ার ব্লার হচ্ছে যেই শেপটাকে ধরছো সেই শেপটা ব্লার হয়ে যাবে, তো যে শেপ ধরছো সেই শেপ ব্লার হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আমরা একটু পরে দেখতে পারবো, এখানে শেপের মতো বোঝা যাবে না। ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার পিছনে যদি কেউ থাকে, মানে ব্যাকগ্রাউন্ডের কোন একটা শেপের পেছনে যদি কিছু থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডের এলিমেন্ট গুলাকে ওই শেপের উপর থেকে ব্লার বোঝা যায়, জাস্ট এতটুকু, বুঝতে পারছো? এটা ইমপ্লিমেন্ট করলেই বুঝবা, বাট বেসিক জিনিসগুলো তো ক্লিয়ার। তারপর হচ্ছে এখানে এখন হচ্ছে আমাদের মেইন সবকিছুর, সেটা হচ্ছে পে ফ্রেম।
ফ্রেমের মধ্যে অনেকগুলো অপশন পাবা, এই যে বিভিন্ন ফোনের সাইজ নিতে পারবা, যেহেতু আমরা ইউআই ডিজাইন করবো একটা ফোনের স্ক্রিন বা সামথিং এরকম, সো এই জন্য আমরা ফ্রেম নিতে পারবো অনেকগুলো ফোনের সাইজে। যদি ট্যাবলেটের সাইজে বানাইতে চাই তাহলে এগুলো নিতে পারবো। ডেস্কটপের সাইজ আছে, নর্মাল ডেস্কটপ টিভির সাইজ, ওয়্যার ফ্রেম, ম্যাকবুক প্রো 16, 14 এয়ার প্রেজেন্টেশন সাইজে আছে। যদি হ্যান্ড ওয়াচের জন্য বা স্মার্ট ওয়াচের জন্য বানাইতে চাও কোনো স্ক্রিন, তাহলে এখান থেকে ওয়াচের অপশনও আছে, অ্যাপেল ওয়াচ। পেপারের আছে, অনেক সময় অনেক প্রিন্টেড কিছু বানাইতে যেতে পারো, যে কোনো ডক ফাইলও বানানো যায় ফিগমার মধ্যে, যেহেতু সবকিছুই করা যায়। সোশ্যাল মিডিয়া পোস্টার্স বানাইতে পারো, যে পোস্টার গুলো তোমরা ক্যানভা, ফটোশপ এগুলোর মধ্যে বানাও, এখানে আরো প্রিমিয়াম করে বানাইতে পারো যদি একবার টুল চালানো শিখে যাও। ফিগমা কমিউনিটি কিছু প্লাগইন এগুলো এক্সট্রা, আর্কাইভের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আগে ইউজ করা হয়তো এখন করা হয় না, যেমন এই যে আইফোন 13 মিনি, ফোনের মধ্যে কিন্তু আইফোন 13 মিনি নাই, এগুলো আর্কাইভ আগে ইউজ করা হইতো, বাট তাও কিন্তু তোমার জন্য সাইজ গুলো দেওয়া আছে। তারপর মনে করো আমরা প্রথমে নেই ডেস্কটপের জন্য ডিজাইন করি, ফ্রেমে ক্লিক করলাম, ডেস্কটপ থেকে মনে করো প্রো 14 নেই, নিলাম। তারপরে যে আমাদের টেক্সট টুল আছে, টেক্সট দিয়ে লিখি মনে করো সিস্টেম, অনেক ছোট করে আসছে, এটাকে জাস্ট কিছুই না, এখান থেকে যে স্কেলে ক্লিক করে এটাকে জাস্ট একটু ইনক্রিজ করে দিবা, তাহলে দেখবা বড় হয়ে যেতেছে, তাহলে ফন্ট সাইজ নিয়ে ঘাটাঘাটি করতে হইতেছে না, ইজি। ফন্ট সাইজ আমরা পরে দেখবো, সমস্যা নাই। তারপর যে ডিজাইন সিস্টেম, এখানে তুমি মাল্টিপল চেঞ্জেস করতে পারবা, যেমন এই যে ইন্টার থেকে বিভিন্ন রকমের ফন্ট সিলেক্ট করতে পারো, এন্টার আছে, মন্টসেরাট আছে, এই ফন্টগুলো শুধু তোমরা আগে পরিচিত তাই না। টাইমস নিউ রোমান আছে, টাইমস নিউ রোমান আমার পিসির মধ্যে এই জন্য হচ্ছে এখানে দিচ্ছে না, মানে তার যা যা আছে তাই দেখাইতেছে। তারপর এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবা, আপাতত 128 রাখলাম, এখান থেকে এই যে যেহেতু আমি ফ্রেম নিছি, ঠিক আছে, একটা জিনিস দেখো, ফ্রেমটাকে একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখাইতেছে না, আর এর আগে কিন্তু আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম। এখন এটাকে যদি চাই, এখানে কিন্তু আমার অ্যালাইনমেন্টের কোনো অপশন নাই, আছে? যখন আমি এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছি, কোনো অ্যালাইনমেন্টের অপশন আছে আমার এখানে? না। নাই কিন্তু। কিন্তু সেম রেক্ট্যাঙ্গেলটাকেই যদি আমি এখন এটার ভেতরে নেই, মানে ফ্রেমের ভেতরে, তাহলে দেখো আমার একটা অ্যালাইনমেন্টের অপশন আছে, এই যে ডানে, উপরে, বামে, নিচে অ্যালাইনমেন্টের অপশন আমার এখানে ওপেন হয়, কারণ আমার মেইন ডিজাইন হচ্ছে ফ্রেমের মধ্যে। এখন যদি তুমি ফ্রেমের বাইরে থাকো, তাহলে তোমাকে আসলে কিসের সাপেক্ষে সে অ্যালাইন করবে, কোন জায়গাটার মধ্যে অ্যালাইন করবে? অ্যালাইন করার তো কোনো জায়গা নেই, পুরো জায়গাটা তো ফাঁকা, এই পুরো জায়গার স্পেসটা ফাঁকা না, তো এখানে তোমার অ্যালাইনের তো কোনো প্রয়োজন নাই। কিন্তু তুমি যখন একটা ফ্রেমের মধ্যে আছো, তুমি একটা ফ্রেমের ভেতর ডিজাইন করতেছো, একটা বাউন্ডারি আছে তোমার, তখন কিন্তু অ্যালাইনের দরকার আছে। সেন্টার লাগবে, মিডল লাগবে, নাকি বটম লাগবে, অথবা টপ লাগবে, সবকিছুই। বুঝতে পারছি? এন্ড এইখানে ফিগমার মধ্যে ডিজাইন করতে গেলে সবচেয়ে বেশি ইস্যু হয় এই যে আমাদের লেয়ার গুলা দেখা যায় একটা আমি দিলাম, কিন্তু লেয়ারটা আমার ফ্রেমের বাইরে। এই যে ফ্রেমের একটা আইকন আছে, কিন্তু চার কোণা এই যে আইকন আছে টিক ট্যাক টো এর মতো। সো আমার এই ডিজাইনটা, মানে এই লেয়ারটা আমার হচ্ছে আমার ফ্রেমের বাইরে, তখন আমি কোনো কিছু করলে কিন্তু আমার এই এলিমেন্টের মধ্যে কোনো ইফেক্ট পড়ে না, এটা হচ্ছে একটা ইস্যু। সো এটাকে আমার সবসময় ফ্রেমের মধ্যে রাখতে হয়, ফ্রেমের মধ্যে রাখতে এই যে এইভাবে ধরে বাইরেও নেওয়া যায়, এইভাবে ধরে আবার ভেতরেও দেওয়া যায়। তারপরে যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই যে বাইরে আনলে বাইরে, এই যে এখানে দেখো, দেখছো ভেতরে চলে গেছে, এই যে বাইরে চলে আসছে, ভেতরে চলে গেছে ফ্রেমের। বুঝতে পারতেছি বেসিক গুলা, এগুলো কিন্তু ওভারঅল সামনে প্রবলেম পাবা, মানে যে লেয়ারের ভেতরে বাইরে এগুলোই হচ্ছে প্রবলেম। ক্লিয়ার? জি ভাই।
সবাই? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার থাকো তাহলে এখানে যে আমরা ডিজাইন সিস্টেম লিখছি, এখানে এই যে টাইপ সেটিংস লেখা আসছে না, মানে যে কোনো বাটনের উপর হোভার করলেই তোমাকে কিন্তু শো করে যেটা আসলে কি রিলেট করতেছে বা কি বলতেছে। এই যে এই অপশনে ক্লিক করলে তুমি টাইপের সেটিংস পাবা, মানে এই টেক্সটের জন্য আরো যত সেটিংস অ্যাভেলেবেল আছে এখানে যা যা দেখাইতেছে, যে টাইপোগ্রাফি, লাইন হাইট আরো কয়েকটা লাইন লিখলে বুঝবা, লেটার স্পেসিং, এই যে লেটার স্পেসিং। তো এই জিনিসগুলো হচ্ছে কম্পালসারি, এই জন্যই এখানে দেওয়া। কিন্তু আরো অনেক সেটিংস আছে ফিগমার যেগুলো কম্পালসারি না, যদি তুমি স্পেশাল কাস্টমাইজেশন না করো। আর যদি করো তাহলে এই টাইপ সেটিংস এর মধ্যে ক্লিক করবা, তাহলে এই যে অ্যালাইনমেন্ট আসবে, অনেক রকম অ্যালাইনমেন্ট আছে, যেহেতু আমার এটা এই যে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাইড আছে, সেন্টার অ্যালাইন আছে, তারপর এই যে আন্ডারস্কোর আছে, স্ট্রাইক থ্রু আছে, আরো অপশন এখানে অ্যাভেলেবেল থাকে, বাট আপাতত আর কোনো অপশনে যেতেছি না। সো সব বড় হাতের অথবা আগের মতো, অথবা সব স্মল লেটার, অথবা জাস্ট ফার্স্ট খোলা ক্যাপিটাল, অথবা এরকম, অথবা এরকম। ঠিক আছে, যে কোনো রকমই করতে পারবা। তারপরে এই যে লিস্ট আছে, লিস্ট বানা দিতে পারো, ওয়ার্ডের মধ্যে যেমন লিস্ট করি, এই জন্য এটাকে ডকুমেন্টের ফরম্যাটিং এর জন্য ইউজ করা হয়। লিস্টের মধ্যে স্পেস আছে না আবার, যেমন এটাকেই কপি করলাম, এই যে লিস্ট বানাইলাম, কন্ট্রোল জেড দিলে কিন্তু ব্যাকে চলে যায়, আগের অ্যাকশনে চলে যায়। তাহলে এই যে এখান থেকে এটাকে এভাবে সরাইতে পারো, এটাকে বাড়াইলে এই যে বাড়তেছে লিস্ট স্পেসিং। এদিকে ম্যানুয়াল ইনপুট দিতে পারো, যেমন 53 আছে, আমি 64 দিলাম। তারপর যে প্যারাগ্রাফ স্পেসিং আছে, প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে দেখাই, ডিজাইন সিস্টেম ইজ ভেরি নেসেসারি এরকম একটা প্যারাগ্রাফ লিখলাম, মানে এখান থেকে আমি এন্টার দিয়ে একটা ব্রেক দিছি। তাহলে এটাকে আমি একটু আগে এরকম প্যারাগ্রাফ করি, তারপর এখান থেকে প্যারাগ্রাফে যদি তুমি হাইট বাড়ো, বুঝতে পারছো? ক্লিয়ার প্যারাগ্রাফ স্পেসিং কিভাবে কাজ করে? জি ভাইয়া। তাহলে টাইপ সেটিংস গুলো কি ক্লিয়ার ভালোভাবে? আর বেশি ডিপে যাওয়ার দরকার নাই, এগুলোতে অনেক কিছু করা যায়। আর এই ভ্যারিয়েবল হচ্ছে আসলে কতটুকু থিন বা চিকন রাখতেছো, এই যে চিকন করতেছো, বাড়াইতেছো, বোল্ড হইতেছে। ঠিক আছে, এগুলোকে ওয়েট বলা হয়, ফন্টের ওয়েট কত। টাইপোগ্রাফি নিয়ে এর আগে ক্লাস নিছি না, মনে আছে? জি ভাইয়া। তাহলে যদি মনে থাকে, টাইপোগ্রাফির মধ্যে টাইপোগ্রাফি স্কেলের জন্য আমরা কি ইউজ করছিলাম খেয়াল আছে? গোল্ডেন রেশিও অনেক। এখন মনে করো ডিজাইন সিস্টেম, এটা হচ্ছে আমার হেডিং, হেডিংটাকে আমি হায়ারার্কির জন্য একটু বোল্ড দিলাম, মানে বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমার হেডিং। এখন আমি সাবটেক্সটে দিলাম ডিজাইন সিস্টেম ইজ ভেরি নেসেসারি ফর ক্রিয়েটিং ইউআই ডিজাইনস। তাহলে যেহেতু আমার উপরেরটা 128 আছে, নিচেরটার সাইজ কত হবে আমার? 128 ডিভাইডেড বাই 1.62, এটা হচ্ছে গোল্ডেন রেশিও নাম্বার। তাহলে এটা হচ্ছে আমার একটা পারফেক্ট সাব হেডিং। ঠিক আছে, এটা টাইটেল, এটা আমার সাবটাইটেল। অথবা এটাকে এখানে আনে, মানে এটা হায়ারার্কি মেইনটেইন করার জন্য এখানে কত হয়েছে 79.01, আমরা এটাকে 18 করব, সরি 80 করব, কারণ হচ্ছে আমরা সব সময় ইভেন নাম্বার নেই। তারপর
এটাকে কপি করলাম, কপি করার পর 80 কে আবার যদি আমি 1.62 দিয়ে ডিভাইড করি তাহলে আমি আরেকটা টেক্সটের সাইজ পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইপ স্কেলের হায়ারার্কি। এখানে আমরা অনেক পারফেক্টলি এটাকে ইউজ করতে পারি, আর এখানেই মেইনলি কাজে লাগে বেশি ইউআই ডিজাইনের মধ্যে। এখানে ডিফারেন্সটাও বোঝা যায়, এখানে ইউজটা অনেক ইউজফুল হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে হেডিং, এটা সাব হেডিং, আর এটা হচ্ছে বডি টেক্সট। এখন বলতে পারো যে এটা কিভাবে ডেভেলপমেন্টের মধ্যে কাজে লাগে বা ওয়েব ডিজাইনে কেন কাজে লাগতেছে। কারণ হচ্ছে এখানে এটা তোমার H1, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার H2, HTML ট্যাগের মধ্যে পড়ছো না, H1 H2 H3। ওইরকম ভাবেই তুমি যখন মানে কোড লেখো, কোডের মধ্যে যখন তুমি HTML ট্যাগের মধ্যে H1 ট্যাগ স্টার্ট করো তখন তোমার এই সাইজটা দেয়। এখন এটা আমার ম্যানুয়াল সাইজ 128, ওখানে একটা ফিক্স সাইজ থাকে স্ক্রিন অনুযায়ী। সো ওইরকম করেই, বাট সেম স্কেলে যাতে ছোট হয়, H1 থেকে যাতে H2 তে যায়, তাহলে এটা H1, এটা H2, আর এটা H3 সাইজ। আবার এটা যদি ছোট নিতে যাই, এটা বলতো কততে আছে 49, এটা কি করতে হবে 50, কারণ আমরা ইভেন নাম্বার নিব সব সময়। তারপর এটাকে চেঞ্জ করতে হলে 50 ডিভাইডেড বাই 1.62, তাহলে এটা আমার কি হইতেছে H4। ক্লিয়ার? হায়ারার্কি বুঝতেছো? জি ভাইয়া। হায়ারার্কি তো বুঝো, মানে বড় থেকে ছোট দিকে যাওয়াটা, ভাইস ভার্সা হইতে পারে, ছোট থেকে বড় দিকে যাওয়া। 1.62 দিয়ে ডিভাইড করার কারণ 1.62 দিয়ে ডিভাইড করার কারণ হচ্ছে গোল্ডেন রেশিও নাম্বার। এটা হচ্ছে নেচারের নাম্বার। এরকম না? হ্যাঁ, স্কেলের বেলা আমরা এটা ইউজ করি সব সময়। মানে ইভেনের পর হচ্ছে ডিভাইড করতে হবে 1.63 দিয়ে। হ্যাঁ, ইভেন করার পর ডিভাইড করতে হবে। ইভেন না করেও যদি ডিভাইড করো তাও সমস্যা নাই, লাস্টেরটা ইভেন নাম্বার রাখলেও হবে, মানে অত আহামরি ডিফারেন্স বোঝা যায় না। বাট যখন আস্তে আস্তে তুমি এই বড় সিস্টেম ডিজাইন করো তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে, মানে হায়ারার্কিতে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে। এখন তুমি ম্যানুয়ালি ছোট বড় করতেই পারো, ম্যানুয়ালি মনে করো আমি এরকম ছোট বড় করতেছি, এটা থেকে কিন্তু এটা এখনো ছোটই আছে। এটা কত 80, এটা হচ্ছে 58.69, বা এটাকে আমি যদি 58 রাখি, এটা কিন্তু ম্যানুয়াল, মানে আমি নিজে ম্যানুয়ালি ছোট বড় করলাম, বাট এটা কিন্তু আগের মতো পারফেক্ট দেখাইতেছে না, আগে যতটুকু পারফেক্ট ছিল। ঠিক আছে, এই জন্য আমরা নিজের উপর ভরসা না করে গোল্ডেন রেশিওর উপর ভরসা করি। ক্লিয়ার? ভাই এটা তো অবজেক্ট আর ইয়ে হচ্ছে আপনার টেক্সটের বেলায়, বাট যদি কোনো অবজেক্ট বা শেপের ক্ষেত্রে হয় তখন হচ্ছে ওইটাকে হচ্ছে স্কেল কিভাবে করা হয়? অবজেক্ট বা শেপের বেলায় আমরা হচ্ছে ইউজ করি 8 বিট নাম্বার, মানে বেস নাম্বার 8 ধরি। 8 ধরার কারণ হচ্ছে মনে করো একটা অবজেক্ট রাখলাম আমি, এই অবজেক্টের সাইজ হচ্ছে এত, মানে এটাকে নরমালি 100/100 আছে। এখন এটাকে কপি করব, এন্ড এটার যে হাইট এন্ড ওয়েট আছে এটাকে 8 দ্বারা গুণ করব। মানে এটা হচ্ছে আমার সাইজ ছোটর কারণে 8 দিয়ে গুণ করলে বেশি ভালো বোঝা যেতেছে না, এটা ফ্রেমের বেলায় কাজ করে। বাট এখানে হচ্ছে স্কেলিংটা এরকম হয় কিছুটা, আর আমি যদি ম্যানুয়ালি দেখাই মানে একটু বড় বড় করে হয়, মানে নরমাল যেমনটা হিস্টোগ্রামের সাইজ থাকে ওইরকম হিস্টোগ্রামের সাইজ মেইনটেইন করে যদি ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে হয়, মানে এটা 8, এটা 16, এটা 32 এরকম করে।
ঠিক আছে, মানে এটা বড় নাম্বারের কারণে অনেক ইজিলি বুঝা যেতেছে না। যেমন এটাকে যদি 8 দেই, খুবই ছোট। আর সবসময় যে 8 থেকেই করতে হবে এমন না, কারণ 8 যেহেতু অনেক সিস্টেমের জন্য অনেক ছোট হইতে পারে। সো এখানে আবার এটাকে 8 দোকানে 16 একটু জুম করে দেখাই, এখন আসলে বোঝা যাবে জিনিসটা। তারপর আবার 16 দোকানে 32, মানে আমরা এই গুণিতকটাই রাখি সবসময়। 32 দোকানে 64। তারপর যদি আমার মতো নামটা ভুলে যাও, তাহলে জাস্ট এখানে 22 করে দিলে হয়ে যাবে 128। তারপর এখানে আবার 256। মানে এটা কিন্তু একটা হায়ারার্কি মেইনটেইন করে জিনিসটা। এবার বুঝতে পারছো কিভাবে বড় হয়? ডাইমেনশনে যে আমরা অপারেশন গুলো করতেছি মানে মাল্টিপ্লিকেশন সাইন যেটা এগুলো কি হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপে করা যেত? সেম, ওখানেও ছোট বড় এভাবে করতে পারো, বাট আমরা ইউআই এর বেলায় অনেক বেশি সিস্টেম মেইনটেইন করি, মানে একটা ফ্লো মেইনটেইন করি। আমরা চাই না কোনো কিছুই লজিক্যালি থাকুক। আর 8 বেস নাম্বারটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা নাম্বার যেটা সবাই ইউজ করে। মানে এগুলো কোনো কিছু আমি ইনভেন্ট করি নাই, এগুলো আগের থেকেই বড় বড় ডিজাইনাররা ইউজ করে এরকম। এটার এক্সাম্পল আবার পরেও দিব, সমস্যা নেই। এখন একটা সিম্পল প্রসেস দেখাই, সেটা হচ্ছে মনে করো আমি এখন এখানে কিছু একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমার একটা ইমেজ আনতে হবে। তাহলে ইমেজ আমরা মোটামুটি কিভাবে আনি? এখানে যাই, তারপর মনে করো ডিজাইন ইমেজেস, এখানে গিয়ে ইমেজ থেকে মনে করো অয়েল পেন্টিং স্টাইল ইমেজেস, এখান থেকে কপি করি, এখানে না পেস্ট করি। এটাই তো আমাদের প্রসেস। কেউ যদি ইমেজ আনতা তাহলে তো এইভাবে আনতা, বা অন্য কোনো একটা ওয়েবসাইট আনস্প্ল্যাশ বা পিক্সেলস ওখান থেকে আনতা, এই তো, বা ডাউনলোড করে এখানে দিতা, এভাবে করতা না? কিন্তু এটাকে আরো ইজিলি করা যায়। এটা হচ্ছে, এটা তো আমি বাইরে থেকে কপি করে আনছি। এখানে যে অ্যাকশনস এর মধ্যে যে প্লাগইন এন্ড উইজেট আছে, এখানে যাবা, এখানে সার্চ করবা পিক্সেলস, এই যে এটা সেভ করবা, দেন রান করবা। এটা খুব সম্ভবত অন্য পিক্সেলস আসছে। তারপরে যে কোনো জায়গাতে রাইট ক্লিক করলেও প্লাগইন দেখাবে, এই যে প্লাগইন। ঠিক আছে, আমার এখানে যে পিক্সেলসটা সেট করা ছিল আগে থেকে, মানে সেভ করে রাখছিলাম, ওটা আমি আবার অন্য পিক্সেলস নিয়ে নিছি। তারপরে ইনসার্ট র্যান্ডম ইমেজ দিলে এখানে একটা র্যান্ডম ইমেজ ইনসার্ট হয়ে যাবে ফ্রেমের মধ্যে। ইনসার্ট র্যান্ডম দেওয়াতে কিন্তু একদম ফ্রেমের মধ্যেই সেট হয়ে গেছিল। তো আমরা এখানে একটু ফ্রেমের বাইরে নিই ছবি, যেমন এই যে ফ্রেমের বাইরে নিলাম এটা। এখন একটু আগে আমরা একটা ছবি কিন্তু বাইরে থেকে কপি করে পেস্ট করে আনছিলাম, ঠিক আছে, সেটার রেজুলেশনও অনেক ভালো। আর এটা হচ্ছে আমরা পিক্সেলস থেকে আনছি, যেটা ফিগমার ভেতরেই করছি, মানে ফিগমার ভেতরে একটা প্লাগইন ইউজ করছি, রাইট ক্লিক করছি, প্লাগইনসে গেছি, ম্যানেজ প্লাগইনসে গেছি, এখান থেকে পিক্সেলস থেকে সার্চ করছি, তারপর এই যে পিক্সেলস আসছে, এটাকে রান করছি। রান করে কি এখান থেকে র্যান্ডম ইমেজ দিছি, অথবা এখানে সার্চও করতে পারি। যেমন ইউনিভার্সিটি ইমেজ লিখে যদি সার্চ করি, তাহলে ইউনিভার্সিটি ইমেজ দিল আমাকে, এই যে আরেকটা ইমেজ আমি পাইছি। ওয়ার্কফ্লোটা বুঝতে পারতেছো? একটা হচ্ছে তুমি বারবার বাইরে থেকে আনতেছো, আরেকটা তুমি এখানে কাজ করতেছো। আর এটা দেশের নাম্বার 1 ইউনিভার্সিটি না? কি এটা? ড্যাফোডিল ও আচ্ছা। হ্যাঁ, এই হবে কিছু একটা, আমাদের জন্য আমাদের ইউনিভার্সিটি নাম্বার 1। মানে
কাজ কিভাবে ইজি করবা এটা বুঝতে পেরেছি। বাইরের থেকে কপি করেও আনতে পারো, কিন্তু সবসময় যে এটা রেজুলেশন ভালো হবে বা কিছু এরকম কোনো গ্যারান্টি নাই। বাট ভেতর থেকে করলে তোমার কাজটাও ইজি হয়, যে তোমার এই ট্যাবের থেকে বাইরে যেতে হইলো না, এখানে তুমি প্লাগইন ইউজ করতে পারলা, প্লাগইন ইউজ করে আরো হাই কোয়ালিটি ইমেজ পাইলা। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে স্কেলিং এর যে বিষয়টা, এখন হচ্ছে আমরা বিভিন্ন রকম আইকন দেখি, যেমন এই যে এগুলোই কিন্তু আইকন, এই যে ইমেজ আইকন, ফ্রেম আইকন, এই যে ফিগমার যে লোগোটা একটা আইকন, তারপর এই যে প্রতিটা এই যে ন্যাভ বার এগুলো সবগুলোই কিন্তু আইকন। এখন আমরা আইকন আনবো, আইকন আমরা বাইরের থেকে আনতে পারি, কিন্তু অনেক হ্যাসেল, ডাউনলোড করো, ইম্পোর্ট করো, ভেজাল, কালার চেঞ্জ করতে পারবা না, আরো ঝামেলা আছে। সো রাইট ক্লিক করবো, আবার প্লাগইনসে যাব, ম্যানেজ প্লাগইনসে যাব, সার্চ করব আইকনিফাই, লাগলে লেখা রাখতে পারো। ঠিক আছে, আইকনিফাই। এই পর্যন্ত কিন্তু দুইটা প্লাগইন ইউজ করছি, পেক্সেলস আর আইকনিফাই। আইকনিফাইতে ক্লিক করলে একটু লোড নিবে। এই যে এখানে অনেকগুলো আইকন রাখা আছে, মনে করো আমি নিব গুগলের লোগো, তাহলে গুগল সার্চ করলাম, এই যে গুগলের লোগো পেলাম। ইম্পোর্ট অ্যাজ কম্পোনেন্ট, এগুলা কি, এগুলো পরে বুঝবা, বাট প্রথমে বললাম কি ইম্পোর্ট অ্যাজ কম্পোনেন্ট। তারপর এটা আসলো, ওই যে আইছে কি জানে, এই যে অনেক ছোট করে আসছে। এখন এই যে এখানে সাইজিং দেওয়া আছে না, ওয়াইড আর হাইট দেওয়া আছে 16। ঠিক আছে, অলরেডি এটা 16 আছে। তাহলে আমরা কি বলছিলাম, আমরা যে 8 বেস নাম্বারটা ফলো করি, তাহলে এটাকে সিলেক্ট করলাম, 16 আছে, 16 দোকানে কত হয়, 32, যদি ভিজিবল হয় ওই অনুযায়ী আমরা বড় করতেছি। তারপর এখানে আবার 64, 63 কেন হইলো, 64, এখানে 64 ইন্টু 2। একটু মনোযোগ দিয়ে দেখো, আই হোপ বোর হবা না। ভাই ইলাস্ট্রেটরের মতন অপশন নাই, ওই যে কন্ট্রোল ডি ক্লিক করে যে রিপিট করা যায়? কোনটা কি করা যায়? ওই যে ইলাস্ট্রেটরে কন্ট্রোল ডি ক্লিক করলে যে ওই মানে এটা যে রিপিট হইতে থাকে, যে মানে বড় হইতে থাকবে অটোমেটিক, এই যে কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি, না ওই যে আবার নাম সাইজ নিয়ে যে বড় হইতে থাকে, কিন্তু রেশিও তো বাড়তেছে না। মানে রেশিও বাড়তেছে না। ডুপ্লিকেট হইতেছে না জাস্ট। রেশিও বাড়বে না, কন্ট্রোল ডি দিলে রেশিও বাড়তো, আমরা তো মনে হয় রেশিও বাড়তো, ইকুয়াল স্পেসিং এর মধ্যে ডিভাইডেড। ডুপ্লিকেট হইতে হয়, রেশিও বাড়তো না। ডুপ্লিকেট হইতো, এটাও ডুপ্লিকেটই হবে, যে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেটই হইতেছে, এই যে একটার উপর আরেকটা আসতেছে। ঠিক আছে, স্কেলিংটা যে একটু আগে দেখাইছিলাম, এই যে এগুলো একটু সিলেক্ট করবা, সিলেক্ট কইরা এই যে আমার এখানে কি আছে, ম্যাকবুক প্রো 14 2 নাম্বার স্ক্রিন না, এই যে 2 নাম্বার স্ক্রিন কিন্তু ফাঁকা, আর আমি এগুলোকে এটার ভেতর করতেছিলাম, বাট এগুলো কিন্তু বাহিরে আসছে। তো এটাকে একটু এটার ভেতরে নিয়ে আসবা, এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে, ড্র্যাগ এন্ড ড্রপ করে ভেতরে নিয়ে আসবা। ঠিক আছে, তারপরে এগুলাকে একটু সিলেক্ট করবা, এই যে এভাবে দিলে সবগুলা ছোট থেকে বড়তে ইকুয়ালি অ্যালাইন হয়ে যাবে। এন্ড এখান থেকে হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল স্পেসিং, এই যে এখানে স্পেসিং মেইনটেইনও করতে পারবা, বড় ছোট করতে পারবা। আমরা কিন্তু স্পেসিং এর বেলায়ও 8 বেজ রুলটা ইউজ করি, যেমন এখানে যদি 8 দোকানে মানে 16 দোকানে 32 দেই, তাহলে এই যে ইকুয়াল স্পেসিং 32 এর মধ্যে সবগুলা থাকবে। আবার এটার থেকে আরেকটা বড় আনলাম, ইনটু 2, 32 ইকুয়াল স্পেসিং এ আছে, বুঝতে পারছো? এটা তো আমি সবকিছু ডাবল ডাবল করে দেখেছি না, সেম জিনিসটাকেই
তোমরা নর্মালি স্পেসিং করলে মনে হয় আরো বেটার হবে। মানে এটা হচ্ছে কত 32, 4টা 32, তারপর 5 8 এ 40, আর এটা খুবই স্লাইড বড় হয়। এখানে আবার 48 আর একটু স্লাইড বড় হইলো। মানে দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতেছো? এটাও কিন্তু বড় হইতেছে, কিন্তু অনেক মানে প্রতিটা ডাবল ডাবল করে বড় হইতেছে রেশিও, আর এখানে স্লাইড স্লাইড করে বাড়তেছে, মানে 8 পিক্সেল করে বাড়তেছে। তো স্কেলিং গুলো বুঝতে পারছো? মানে যেখানে তোমার দরকার, যদি স্ক্রিন অনেক বড় হয় তাহলে তুমি অবশ্যই এই স্কেলে যাবা, আর স্ক্রিন ছোট হইলে এই স্ক্রিনে যাবা, ছোট ছোট স্টেপে যাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? লাস্টেরটা বুঝি নাই যে 8 পিক্সেল করে কিভাবে বাড়তেছে এটা? 8 পিক্সেল করে বাড়তেছে কারণ হচ্ছে প্রথমে আমার ছিল 4টা 32, তারপর 5 আর 8 গুণ করলে 40, ও আচ্ছা, ঠিক আছে? বুঝছি। 6 আর 8 গুণ করলে 48, আবার 8 বাড়াইবা এটা থেকে 8 বাড়াইলে কত 56, হ্যাঁ 7 8 56, এরকম। 56, তারপর আবার 8 বাড়াইলে কত 74, প্রথমে 74 হয়ে গেছে, 54, ঠিক আছে? সো এই হচ্ছে গ্র্যাজুয়াল ইনক্রিজ। বুঝতে পারছি? যে সিস্টেমে যেমন লাগে। যদি তোমার কম্পোনেন্ট বা আইকনটা অনেক ছোট হয় তাহলে এটাকে অনেক বেশি বড় করতে হইতে পারে তোমার, তখন তুমি এবার ডাবল স্কেল করবা, অথবা যদি লাগে তাহলে 8 বেস রুল ফলো করবা ভালোভাবে, মানে প্রতিটার মধ্যে 8 করে বাড়াইতে থাকবা হাইট এন্ড ওয়েট, ঠিক আছে? এখান থেকে আমি একটার মধ্যে বাড়াইতেছিলাম, দুইটা কিন্তু একসাথে বাড়তেছিল। কিভাবে হয়েছে? কারণ হচ্ছে আমি এখান থেকে এই যে এটাকে লক করে দিছিলাম, এই যে লক অ্যাসপেক্ট রেশিও অথবা আনলক অ্যাসপেক্ট রেশিও। ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছো সবাই? জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাই। ফটোশপ ইলাস্ট্রেটর থেকে ইজি না ফিগমাটা? আবার অনেক ইফেক্টিভ কাজও করা যায়। আচ্ছা, যেটা বলছিলাম আরেকটা, ওই যে ব্যাকগ্রাউন্ড ব্লার একটা ইফেক্ট ছিল না? মনে করো এটার উপর আমি একটা রেক্ট্যাঙ্গেল দিছি, এটার অপোজিট আমি একটু কমায় দেই। এখন মানে উপরে যে রেক্ট্যাঙ্গেল দিছিলাম, রেক্ট্যাঙ্গেলের অপোজিট এটা কমায় দিছি। তারপরে যে ইফেক্টে যাব, ড্রপ শ্যাডোতে না দিয়ে এবার দিব ব্যাকগ্রাউন্ড ব্লার। এখন ব্লার বাড়ো, দেখছো? এবার বুঝতেছো পার্থক্যটা? হুম। ব্যাকগ্রাউন্ড ব্লার, আমার কিন্তু এবার রেক্ট্যাঙ্গেল ব্লার হয় নাই, আমার কি হয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে। কিন্তু সেম জিনিস যদি আমি এবার এখানে করি, ব্যাকগ্রাউন্ড ব্লার না দিয়ে লেয়ার ব্লার দিই, তাহলে দেখো আমার লেয়ার কিন্তু ব্লার হয়ে গেছে। লেয়ারের এজ গুলো দেখছো? আর এটাকে কন্ট্রোল করবা কিভাবে? ক্লিক করবা, এই যে ইফেক্টের এখানে এই যে অপশন আছে ইফেক্ট সেটিংস, এখান থেকে যে ব্লার এটাকে বাড়াতে কমাতে পারবো। তারপরে যে আরেকটা সেটিংস আছে সেটা ব্যাকগ্রাউন্ড ব্লারে দেখাই, এই যে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভের মধ্যে হচ্ছে এক পাশ থেকে বেশি ব্লার, আরেক পাশ থেকে একদম জিরো ব্লার। এখন এটা হচ্ছে আমার এন্ড, এটা হচ্ছে আমার স্টার্ট। তাহলে আমি চাই এই 24 থাকুক আর এই 24টা স্টার্টে থাকুক, মানে আমি উপর থেকে ব্লার দেখতে চাই, নিচে না। এখন দেখো
দেখছো উপরে কিন্তু বেশি ব্লার এই সাইড গুলো দিয়ে, আর এখানে কিন্তু একটু কম ব্লার। হুম বুঝতে পারছো? এখানে পয়েন্ট সিলেক্ট করে দিতে পারতেছো। তারপরে যে এখানে সেটিংস এ গেলে এটাকে তুমি যদি আরেকটু উপরের দিকে নাও বা এটাকে আরো নিচের দিকে নাও, তাহলে দেখো ব্লার কিন্তু বাড়তেছে। এই যে নিচের দিকে নিলে এটার ব্লার বাড়তেছে, উপরের দিকে নিলে দেখছো এই যে একদম ক্লিয়ার, বাট উপরে অনেক ব্লার। এই সাইডের ব্লারনেসটা দেখো, আর এখানে দেখো পুরো সলিড বুঝে যাইতেছে। ডিফারেন্স বুঝছো? এগুলো জি নিজেদের মতো করে টিউন করে নিবা যেখানে লাগবে। তাহলে মোটামুটি ইফেক্ট বুঝতে পারছো, আর বাকি সব কাহিনী বুঝতে পারছো। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা, সবাই তো টায়ার্ড হও নাই? এখনো তো যেতেছে মাথার উপর দিয়া, নাকি ভেতরে যেতেছে? এটাকে আপাতত একটু সাইডে রাখি। এখন এখানে আমরা কিছু সাইজ ছিল না আমাদের, মানে এগুলো তো আমরা ফিক্স করছিলাম যে আমরা এই স্ক্রিন সাইজ অনুযায়ী আমাদের টাইপ ফেজের স্কেল গুলো এগুলো হবে। এগুলোই তো আমরা বের করছিলাম গোল্ডেন রেশিও দিয়া। এখন কথা হইতেছে আমরা বারবার কিন্তু ম্যানুয়ালি এখান থেকে চেঞ্জ করি, বাট যখন আমরা বড় বড় সিস্টেম ডিজাইন করি, বারবার যদি আমরা চেঞ্জ করি, মানে এটা আমাদের একটু বেশি হ্যাসেল হয়। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজ কত স্মার্টলি করা যায়। স্মার্টলি করা যাওয়ার জন্য আমাদের যদি এটা আগের থেকে সেট থাকে, যেমন যখন আমরা এইচটিএমএল এর মধ্যে কোড লিখি, কেউ যদি এইচটিএমএল এর কোড করো তাহলে জানো যে ওখানে H1 দিলে কিন্তু একটা ফিক্সড সাইজের মধ্যে H1 আসে, মানে টেক্সটের সাইজ আসে একটা ফিক্সড এর মধ্যে। ওটা কিন্তু আমরা ফন্টের সাইজ জানি না, বাট আমরা জানি জাস্ট ওটা H1। আবার এইখানে আরো H2 থেকে H6 পর্যন্ত কিন্তু আমরা জাস্ট যদি ট্যাগ লিখি তাহলে কিন্তু অটোমেটিক ওই সাইজের মধ্যে চলে আসে। আমরা এক্সাক্ট ফন্ট সাইজ না জানলে ওটা কিন্তু হায়ারার্কিতেই আসে সাইজ গুলা। সো আমরা যদি এখানেও ওই জিনিসগুলো ফিক্স করতে পারি, তাহলে আমরা কিন্তু জাস্ট H1 লিখলে আইসা পড়তেছে। আমাদের কিন্তু পুরো জিনিসটা আবার নতুন করে ফন্ট সাইজ, ফন্ট কি সবকিছু কিন্তু নতুন করে দিতে হইতেছে না, যেহেতু আমাদের কাছে অনেক অপশন। তাহলে ওইভাবে কি জিনিসটা ইফেক্টিভ হইতো না যদি আমরা জাস্ট H1 টাইপ করতাম বা H1 সিলেক্ট করতাম, তাহলে আমাদের H1 এর সাইজে, ওই ফন্টে, ওই ফন্টের ওয়েটে বা ওই সেম লাইন হাইটের মধ্যে অটোমেটিক চলে আসতো। আমাদের কোনো ম্যানুয়াল আর কোনো এডিটিং লাগতো না, আমরা একবার করতাম কিন্তু বারবার এটা ইউজ করতে পারতাম। ইউজেবিলিটি তো হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য সবকিছুর মধ্যেই, যাতে আমাদের কাজটা ইজি হয়। বুঝতে পারতেছেন? মানে আমরা টাইপ ফেস সবকিছু ফিক্স করতে যেতেছি। যে আমি যদি কোনো হেডিং লিখি, যেমন এখানে যে হেডিংটা লিখছি ডিজাইন সিস্টেম, আমি এরপরে যখন হেডিং লিখবো তখন যাতে আমার ম্যানুয়ালি মন্টসেরাট সিলেক্ট করতে না হয়, ম্যানুয়ালি বোল্ড করতে না হয়, ম্যানুয়ালি 128 লিখতে না হয়, ম্যানুয়ালি লেটার স্পেসিং যাতে -3 দিতে না হয়। আমি যাতে জাস্ট একটা অপশন থাকবে সেটাতে ক্লিক করব, একটা অপশনে ক্লিক করলে যাতে অটোমেটিক সব সেট হয়ে যাবে, যে কোনো ফন্টের বেলায়, যে কোনো টেক্সটের বেলায়। এবার বুঝতে পারছো আইডিয়াটা? জি ভাই বুঝতে পারছি। এখন যদি এই জিনিসটা করি, তাহলে হচ্ছে যে অলরেডি এখানে আমাদের সবকিছু সেট করা আছে হেডিং এর জন্য। মনে করো এটাই আমরা H1 রাখতেছি এই স্ক্রিনের জন্য, এটাকে তোমরা চেঞ্জও করতে পারো। তখন এই যে এখানে একটা সেটিংস আছে, 4টা ডট আছে, আউটলাইন সার্কেল লেখা আছে না, অ্যাপ্লাই স্টাইল, দেখতে পারতেছো? জি ভাই দেখা যায়। অ্যাপ্লাই স্টাইলের মধ্যে ক্লিক করলে এখানে যে একটা প্লাস আইকন আছে না, ক্রিয়েট হুম স্টাইল, ওখানে ক্লিক করবা। এই যে এটা এখন সেট হয়েছে, নাম দিব আমরা H1, দেন দিব ক্রিয়েট স্টাইল। দেখছো অটোমেটিক সব সেট হয়েছে। এটাতে যাব আগের মতোই, অ্যাপ্লাই স্টাইল, প্লাসে ক্লিক করব, এটাকে কি দিব H2, ক্রিয়েট স্টাইল, এন্টার। এটাতে দিব H3, এখানে যাব, প্লাসে ক্লিক করব, H3, এটাতে যাব, এখান থেকে প্লাসে ক্লিক করব, H4। ঠিক আছে?
এখন ভাইয়া যখন আমি এটা কি মানে কি হচ্ছে? বুঝি নাই। মানে এটাতে আর কি মানে কি হলো আর কি মানে এখানে যে হচ্ছে আমি H1 সেলফ সেট করলাম, এখন এটা কিভাবে কাজে দিবে এটা এখন বুঝবা। যে আমি আরেকটা ফ্রেম কপি করতেছি, যত রকমের কপি করতেছি সব কিন্তু কিবোর্ডে অল্ট ক্লিক করে, আর যত রকমের জুম ইন জুম আউট করতেছি কিবোর্ডের কন্ট্রোল আর মাউসের স্ক্রল আপ ডাউন ক্লিক করে। ঠিক আছে, আর এটা তো স্পেস বার জানোই। ভাই আমরা যেটা এখন এখন হচ্ছে সেটআপ করলাম এটা তো ফিগমা থেকে আসতেছে না, এটা আমরা কাস্টম সেটআপ করছি তাই না? না, ফিগমা থেকে তো ডাইরেক্ট আসবে না, ফিগমা তো তোমার প্রথম ইনিশিয়াল পর্যায়ে কাস্টমাইজের অপশন দিবেই। তারপর তুমি একবার কাস্টমাইজ হয়ে গেলে তারপর তুমি সেটাকে সেট করতেছো, কারণ তুমি ইন ফিউচার সবগুলা সিস্টেমের মধ্যে এভাবে ইউজ করবা। এটা তাহলে যেমন আমার মনে করো, অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে প্রিসেটটা। হ্যাঁ এটা তোমার, না না এটা তোমার ডিজাইন সিস্টেমে মানে এই ফাইলটার মধ্যে জাস্ট সেট হয়ে থাকবে। এই যে ও আনটাইটেল ফাইল না, ধরো ফিগমা ফার্স্ট, তো জাস্ট এই ফাইলের মধ্যে ঢুকলে তুমি যাই করো, যে কোনো পেজেই যাও, তুমি স্টাইল গুলো সেট পাবা। মনে করো অন্য পেজে তুমি অন্য ডিজাইন করবা, অন্য একটা পারপাসে ডিজাইন করবা, তাহলে তুমি যাতে এই সেম স্টাইল গুলো ইউজ করতে পারো। যে আর কোনো এটা কি পেজে যাও। ফন্টের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে নাকি জাস্ট যে ফন্টের ক্ষেত্রে না না করছিলেন না, ওটা? এটা আমাদের সেট করা ফন্ট, সব ফন্টের জন্য না, এখানে কোনো কিছু আর চেঞ্জ হবে না একবার যদি সেট করো। ও আচ্ছা। তুমি যখন H1 H2 সেট করো ইনিশিয়ালি কি একটা আসে না, এটা হচ্ছে ইনিশিয়ালটাই। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, এখন মনে করো আমি এগুলা ডিলিট করে দিলাম, এখন আমি নর্মাল একটা টেক্সট লিখলাম, জাস্ট ইনিশিয়ালি হচ্ছে মনে করো লিখলাম যে আই হ্যাভ স্টাডিজ, এই টেক্সটটা লিখছি। এখান থেকে আমি কালারটা দিয়ে দিই এটা। ঠিক আছে, জাস্ট আমি এটাকে রাখলাম মাঝখানে। এখন এটা আমার কিতে আছে, H1 এ আছে ফার্স্ট। এখন আমি চাইতেছি এটা ছোট হবে, H3 তে দিই, H4 এ দিই, অপশন পাইতেছি অনেক, আমি এটাতে ক্লিক করলে H2 তে দিই। বুঝতে পারছো? কিভাবে স্টাইল থেকে কাজ করতেছে, প্রিডিফাইন্ড স্টাইল, এগুলো আমাদের বুঝাতে পারছি? জি ভাই বুঝতে পারছি। হুম। তারপর হচ্ছে এখান থেকে তো তুমি কালার চেঞ্জ করতে পারো। এখন মনে করো আমাদের যে ডিজাইন সিস্টেম, এটার কালার হবে ইনিশিয়ালি রেড। এখন আমি এখানে একটা কালার দিছি, মনে করো এটা হচ্ছে আমার হেডিং মানে H1, এখানে আমি সেম কালারটা দিতে চেয়েছি। তাহলে আমরা এখান থেকে কালার সিলেক্ট করব, কিন্তু আমাদের কিন্তু দুইটার কালার সেম নাই হইতে পারে, ম্যানুয়ালি করতে গেলে কিন্তু কালার ম্যাচ করা খুবই টাফ, চোখ ব্যথা হয়ে যাবে কালার ম্যাচ করতে গেলে। এখানে কত B3000, এখানে কত B4000, দেখছো ঝামেলা কিন্তু হয়েছেই, বুঝা যেতেছে না ইনিশিয়ালি বাট চেঞ্জ আছে। সো এখান থেকে তুমি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারো, এই যে 4 এর জায়গায় এখানে 3 দিয়ে দিতে পারো, তাহলে এখানে ম্যাচ হয়ে যাবে। অথবা মনে করো আমার এটা করতে যায় ঝামেলা হয়েছে, আমি অন্য কালার দিয়ে দিছি। এখন এই কালারটাকে কিন্তু সেট করা যায়, এই যে এখানেও কিন্তু একটা আইকন আছে, দেখছো অ্যাপ্লাই স্টাইল, আগের মতোই যেভাবে আমরা টাইপোগ্রাফি সেট করছিলাম প্লাসে দিলে এবার আমরা কালারের একটা নাম দিতে পারবো, যেমন H1। দেখছো এবার টেক্সটের সাথে কিন্তু কালার স্টাইল চলে আসছে। এখন এটা সিলেক্ট করে এই যে এখানে অপশনে যাব, H1 সিলেক্ট করব, অটোমেটিক এই কালার অ্যাপ্লাই হয়ে যাবে, আমার কোনো চিন্তার বিষয় নেই। বুঝতে পারছো? এটাই হচ্ছে রিইউজিবিলিটি কনসেপ্ট ইন ফিগমা। একবার করছি কিন্তু সেটাকে বারবার ইউজ করতেছি। আচ্ছা ভাই এখানে তো মাল্টিপল ফ্রেম আছে তো আমরা মানে ধরেন এই যে উপরের ডিজাইন সিস্টেম আর নিচের যে হায়ার স্টাডিজ দুটার কালার থেকে আমি যদি হচ্ছে কপি করতে চাই যে কালার পিকার দিয়ে করা যাবে না, মানে মাল্টিপল ফ্রেম থেকে কি নেওয়া যাবে, পিক করা যাবে?
হ্যাঁ, না এবার মাল্টিপল ফ্রেম থেকে কি পিকার একবার একটাই সিলেক্ট করবে, যেমন আইতে ক্লিক করবা, এই যে পিকার চলে আসবে কিবোর্ডে আইতে ক্লিক করলে, দেন এখান থেকে পিক করবা এরকম। তারপর ওই ডিজাইন সিস্টেমে পেস্ট করে দিলে ডিজাইন কালারটা সিস্টেমে পেস্ট করবা। মানে যদি হচ্ছে এরকম প্রিসেট কিছু সেট না করি আর কি, মানে রিইউজেবিলিটির জন্য মানে তুমি এখান ধরেন থেকে হচ্ছে চেঞ্জ দুইটার করতে পারবে। হ্যাঁ, মানে মানে আমি যদি হচ্ছে এটা তো হচ্ছে অনেক হচ্ছে একটা মানে একটা জাস্ট প্রিসেট হিসেবে, বাট আমার যদি এরকম জাস্ট এই কালারটা দুইবারই জাস্ট ইউজ করা হয় তখন তো আর এরকম সেট করা লাগতেছে না। তখন এক্সাক্ট কালারটা নেওয়ার জন্য পিকার দিয়ে কি হচ্ছে কালারটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, মানে এই নেওয়া ফ্রেমে যাবে। এই যে এটাকে ওই ফ্রেমে বললাম যে পিকার থেকে পিক করলাম, চেঞ্জ হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা সিলেক্ট করে পিকার দিয়ে যে কোনো কালার নিলেই চেঞ্জ হয়ে যাবে। যেমন এখান থেকে এই যে নীল কালার নিলে নীল কালার হয়ে যাবে। এটা জুম কি করে সিলেক্ট কিন্তু করার দেখায়। পর আই ক্লিক করছেন? হ্যাঁ, প্রথমে এটাতে ক্লিক করছি, তারপর কিবোর্ড থেকে আইতে ক্লিক করছি, তারপর এই যে গ্রিনের এখানে গেলাম, এই যে আমাকে দেখাইতেছে কিন্তু জুম কইরা। এই হ্যাঁ যে আমার হ্যাঁ, কালার কোডটাও দেখাইতেছে, ক্লিক টু স্যাম্পল। ক্লিক করলাম, দ্যাটস দ্য স্যাম্পল। ঠিক আছে, জি ভাই। এখন তুমি চাইলে এই কালারও চেঞ্জ করতে পারো। মানে এখানে যে কালার সেট করা আছে, এখানে সিলেক্ট করলে, মানে এখানে ক্লিক করলে এখানে যে অপশন আছে না টিউন করার, এডিট স্টাইল, এখানে গিয়ে তুমি যে এখানে ডাবল ক্লিক করবা, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা। কালার চেঞ্জ করতেছি, দেখো এখানে হায়ার স্টাডিজ ডিজাইন সিস্টেম একসাথে কালার চেঞ্জ হইতেছে। বুঝতে পারছো? যেটা আমাদের সেট করা, এন্ড সেট করা জিনিসটা আমরা এক জায়গাতে অ্যাপ্লাই করতেছি। অনেক সময় এমন রিকোয়ারমেন্ট থাকতেই পারে যে তুমি এখানে রেড কালার ইউজ করছো, প্রতিটা হেডিং এর মধ্যে আমার ব্লু কালার দরকার বা এই কালারটা দরকার। তখন কি করবা? তখন ওই যে কালারটা যে সেট করা আছে, তুমি সেম কালারটা সব জায়গায় ইউজ করছিলা, ওখান থেকে জাস্ট ক্লিক করে কালারটাকে টিউন করে নিবা, অটোমেটিক সেট হয়ে যাবে কালার। সব জায়গাতে একসাথে আপডেট হয়ে যেতেছে না, সব জায়গায় যা যা আলাদা আলাদা করে তোমার এখানে ক্লিকও করা লাগতেছে না, এক জায়গাতে করলে সব জায়গাতে আপডেট হইতেছে। জিনিসটা ইজি হয়েছে এবার। জি ভাই, অনেক ইজি হয়েছে। কারণ একটা ওয়েবসাইট যখন তুমি ডিজাইন করো, একটা কিন্তু হায়ারার্কি থাকে, প্রতিটা জিনিসের একটা রিদম থাকে। সব জায়গাতে কিন্তু একই রকম জিনিস থাকে। যেমন আমি যদি বুঝাই, এই ইন্টারফেসটা, এই ফিগমার যে ইন্টারফেস, এটার মধ্যে দেখলে বুঝবা, এখানে যে আইকনটা আছে না ফ্রেমের, ফ্রেমের আইকনটা কিন্তু আউটলাইনড, কিছু লাইন দেওয়া আছে। এইখানে দেখো কিছু লাইন, এগুলো কিন্তু কোনোটাই ফিল্ড আইকন না। এই যে এইটা, আচ্ছা আগে তোমাদের বুঝাই, ফিল্ড আর আউটলাইন আইকন কি। আর সেখানে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হয়ে গেছে, ডাবল ক্লিক করে ভেতরটাকে সিলেক্ট করা যায়, এখান থেকে হোয়াইট করে নাও, এখান থেকে হোয়াইট করে নাও, আর দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কে তে ক্লিক করবা, স্কেল হবে ইকুয়াল রেশিওতে বড় করো। এখন পাশাপাশি রাখি, এটা হচ্ছে আমার ফিল্ড আইকন, এটা হচ্ছে আউটলাইন আইকন। পার্থক্য বুঝতে পারছো? হুম। এইবার তুমি পুরো ইন্টারফেসের মধ্যে দেখো, মানে এই যে এখান থেকে এত দূরের মধ্যে দেখো, কোনো একটা আইকন তুমি ফিল্ড পাও কিনা। একটা আইকন তুমি ফিল্ড পাও না, প্রতিটা দেখো আউটলাইন। ফিগমার আইকনটা সহ আউটলাইন। এই যে এইটা প্লে, চোখেরটা, সেটিংস, প্রতিটা আইকন কিন্তু আউটলাইন আইকন। এটাই হচ্ছে কনসিস্টেন্সি। ইউআই ডিজাইনে কনসিস্টেন্সি ইজ এ মাস্ট। আমরা এর আগে ডিজাইনের মধ্যে কনসিস্টেন্সি মেইনটেইন করছি। কোন কনসিস্টেন্সি মেইনটেইন করবা, তখনই তোমার ডিজাইনটা রিলেটেবল লাগবে। এক জায়গাতে তুমি সার্চ দিছো আউটলাইন, এই জায়গাতে তুমি ফিল্ড দিয়ে দিছো সিলেকশনের মধ্যে, বা এখানে কোন একটা আইকন ফিল্ড, কোন একটা আইকন আউটলাইন, জিনিসটা কিন্তু বেমানান লাগে। বুঝতে পারছি? যে কোনো জায়গায় তুমি সেম জিনিসই দেখবা। মনে করো এই ডিসকর্ডের স্ক্রিনের মধ্যে দেখি, এই যে
এখানে এই যে এই দুইটা আইকন প্লাস আর কম্পাস, তারপরে এই যে এইটা, এইগুলা একটাও কি আউটলাইন? সবগুলা ফিল্ড না? জিনিসটা বুঝতেছো কিভাবে কনসিস্টেন্সি মেইনটেইন হয়? হুম। প্রতিটা জায়গায় এমন কোনো জায়গা দেখবা না যেখানে তোমার আউটলাইন কোনো আইকন শো করতেছে। এই স্ক্রিনের মধ্যে সবগুলাই হচ্ছে ফিল্ড আইকন, আর এখানে সবগুলাই হচ্ছে আউটলাইন আইকন, কোনো জায়গাতে কোনো ফিল্ড আইকন নাই। এগুলা যা দেখাইতেছি আজকে সবগুলাই হচ্ছে একদম ডিজাইন সিস্টেমের বেসিক, মানে এগুলা হচ্ছে তোমার ফাউন্ডেশন। এগুলো থাকবে, তারপর তুমি ডিজাইনে যাবা। ডিজাইন স্টার্ট করবার পরে আগে এগুলো ডিফাইন করতে হবে। প্রথম একটা টাইপ সাইজ যদি ডিফাইন্ড থাকে তাহলে তোমার ডিজাইন করতে অনেক ইজি। যে কোনো জায়গায় টেক্সট লিখবা, স্টাইল থেকে সিলেক্ট করবা, সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক টেক্সটটা রিফাইন হয়ে যেতেছে। এক স্ক্রিন ডিজাইন করার পর আরেক স্ক্রিন ডিজাইন করতে কিন্তু তোমার বেশি সময় লাগবে না, কারণ তোমার আগে থেকে স্টাইল গুলো ডিফাইন করা আছে। তখন তুমি জাস্ট স্টাইল সিলেক্ট করবা, অটোমেটিক সবগুলা কনসিস্টেন্সি মেইনটেইন হয়ে এসে পড়বে। আইকনের বেলায়ও সেম, আইকন যেহেতু তোমার কালেক্ট করতে হইতেছে, তুমি বানাইতেছো না, সো যখন কালেক্ট করবা দেখা দেখা সার্চ করে করে আউটলাইন আইকন বা ফিল্ড আইকন যেটা ইউজ করো সেটাই রাখবা, মানে কনসিস্টেন্ট রাখবা সবকিছু। কালারের বেলায় আমরা সবসময় শুনছি যে কালার যত পারি কম ইউজ করব, মানে একটা প্রাইমারি কালার একটা সেকেন্ডারি কালার ইউজ করলেই হয়ে যায়। যেমন জাস্ট এই ডিজাইনটা, মানে এই ফ্রেমের মধ্যে আমার কিন্তু 3টা কালার আছে, জাস্ট ব্ল্যাক, হোয়াইট এন্ড পার্পল। আর কোনো কালার আছে? কিন্তু এখানে যদি আমি কোনো প্রেজেন্টেশন স্লাইড বানাই বা কোনো কিছু বানাই, এই 3টা কালার ইউজ করলে কিন্তু অনেক সুন্দর একটা স্লাইড হবে, ঠিক আছে, বা অনেক সুন্দর একটা ডিজাইন হবে। ডিজাইনের বেলা আমরা সেম কাজটাই করি, যত কম কালার ইউজ করা যায়, কম কালার ইউজ করে পুরা সিস্টেম জুড়ে আমরা ওই কালারটাকে ইউজ করি। বুঝতে পারছো? যেমন আমি যদি একটা লাইভ এক্সাম্পল দেই আমার ডিজাইন থেকে, যেমন আজকে এই ডিজাইনটা করছিলাম, যে এই ডিজাইনের মধ্যে কি আমাদের ম্যাক্সিমাম কিন্তু কয়টা কালার ইউজ হয়েছে? 2টা। ব্যাকগ্রাউন্ড একটা কালার, মানে সেম কালারেরই কিন্তু আমরা শেড ইউজ করছি। সেম কালারের শেড ইউজ করি কারণ হচ্ছে যাতে কনসিস্টেন্ট লাগে আর কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। সেম কালারের শেড কিভাবে বের করতে হয় সেটা দেখাবো একটু পর। মানে এইটা জাস্ট তোমাদের এক্সাম্পল হিসেবে দিলাম, যে এখানে তোমরা দেখবা টাইপফেস যখন ইউজ করছি, টাইপফেস কিন্তু 2টা ইউজ করছি। একটা হচ্ছে যে ডিজাইন সিস্টেম যে টেক্সটটা, এটাকে হাইলাইট করার জন্য এখানে ইউজ করছি টাইমস নিউ রোমানের ইটালিক ভার্সন। আর বাকি যে টেক্সট আছে বা বাকি যে ফন্ট আছে সবগুলো ফন্ট হচ্ছে একটাই, সবগুলো ফন্ট খুব সম্ভবত ইন্টার ইউজ করছি। আর এন্টারের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ইউজ করছি, বা ওই ফন্ট ফ্যামিলির বিভিন্ন মেম্বার ইউজ করছি। যেমন বোল্ড, হেডলাইনের মধ্যে বোল্ড ইউজ করছি, সাব হেডলাইনের মধ্যে সেমি বোল্ড বা মিডিয়াম ইউজ করছি, বাটনের মধ্যে বা বোল্ড ইউজ করছি। আর প্রতিটা টাইপ স্কেল মানে সবগুলো কিন্তু গোল্ডেন রেশিও ইউজ করে করা। এই যে হেডলাইনের গোল্ডেন রেশিও নাম্বার দিয়ে ডিভাইড করে কিন্তু নিচের সাবটাইটেলটা দেওয়া। বাটনের টেক্সটটাও সেম, উপরের যে হোম মেনু গুলা এগুলো কিন্তু সেম, মানে যে এগুলা মেনু বারের যে অপশন গুলো এগুলোও সেম। সো আর কালার তো দেখতেছই, জাস্ট এখানে ব্লু এর একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, পেছনে ব্লু এর ডার্কার শেড ইউজ করা হয়েছে, আর এখানে যে লাইটটা ইউজ করা হয়েছে লাইটটা হচ্ছে ব্লু এর আরেকটা শেড হালকা করে দেওয়া হয়েছে একদম। বুঝতে পারছি কিভাবে ইউজ করবা, মানে এটা হচ্ছে রিয়েল লাইফের মধ্যে কিভাবে ইউজ করবা। আর এর আগে তো বেসিক দেখাতেছিলাম, তো বেসিক টু অ্যাডভান্স কিভাবে যাইতে হবে বুঝতে পারছো, কিভাবে অ্যাপ্লাই করবা জিনিসগুলা। ভাই সাইজের যে স্কেলিংটা এটা তো ম্যানুয়ালি করতে গেলে একটু টাইম কনজিউমিং, এটার জন্য কি কোনো প্লাগইন আছে যে অটোমেটিক হচ্ছে কিছু হচ্ছে রেসপন্স করে দিবে আগে থেকে? এটার জন্য প্লাগইন আছে, টাইপ স্কেল প্লাগইন আছে, এগুলো তোমরা নিজেরা এক্সপ্লোর করবা। সব প্লাগইন তো আমি শো করবো না, কারণ এগুলো তোমরা নিজেদের কাজের নিড অনুযায়ী তোমরা এক্সপ্লোর করবা। প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা প্লাগইন তোমরা পাইতেই পারো। কালার যখন জেনারেট করবা, যে তোমার এই কালার কিভাবে পাবা, বা আমি বললাম এখানে একটা কালারের বিভিন্ন শেড ইউজ করবা, একটা কালারের বিভিন্ন শেড কি তুমি ম্যানুয়ালি বের করবা? না। যে এই কালারের এই শেড কি, এই কালারের এই শেড কি, শেড কিন্তু অনেকগুলা,
একদম ডিপ কালার থেকে একদম লাইট মানে হোয়াইট পর্যন্ত কিন্তু একটা শেড যায়। তো এই শেড গুলো তোমার বের করতে হবে প্লাগইন থেকে। যেমন কালার বের করার একটা প্লাগইন আছে, রাইট ক্লিক করলে প্লাগইনসে যাবা এন্ড এখান থেকে ম্যানেজ প্লাগইনে গেলে এখানে একটা প্লাগইন আছে, এই যে ফাউন্ডেশন কালার জেনারেটর। এটাতে ক্লিক করলে এই যে এখানে জাস্ট তুমি কালারটা চেঞ্জ করে দিবা। মনে করো আমি এই কালার দিলাম, এই কালারের শেড দেখছো ডার্কার থেকে লাইটে গেছে। আর এখানে যে বিভিন্ন রকমের হোভার আছে, অ্যাক্টিভ আছে, নর্মাল হোভার, নর্মাল অ্যাক্টিভ, এগুলো বিভিন্ন পারপাসের মধ্যে ইউজ করে। এটা হচ্ছে নর্মাল কালার, এটা হচ্ছে সেম শেডেরই ডার্ক কালার, আর এটা সারফেসের জন্য কালার। বিভিন্ন রকম টোন সিলেক্ট করতে পারবা এখান থেকে। তবে এখান থেকে তুমি প্যালেট জেনারেট করতে পারবা, স্টাইল ক্রিয়েট করতে পারবা। এখান থেকে যদি ক্রিয়েট স্টাইলে ক্লিক করো তাহলে দেখছো এখানে একটা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। কালারসে যাই, এখান থেকে একটু চেঞ্জ করি, মনে করো ব্লু এর এটা ক্রিয়েট স্টাইল, আরো দেখছো 2 টোনের আলাদা আলাদা কালার গুলো সব অটো সেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই হায়ার স্টাডিজ পেজ 1 না ক্লিক করে কিন্তু আমি এখান থেকেও ক্লিক করতে পারি, এই যে ডার্ক অ্যাক্টিভ। বুঝতে পারছো? জি ভাই। আপাতত রেস্ট করে দিই, যে রাইট ক্লিক করলে লেখা আছে ডিলিট 20 স্টাইলস, ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। মোটামুটি তো বেসিক বুঝতে পারছো, কোনো ইস্যু নাই। নো ইস্যুস। এবার বুঝতে পেরেছি। ইস্যুস হচ্ছে করতে গেলে আসবে। তো এখানে মনে করো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের মধ্যে তো আমরা বিভিন্ন রকম কালার অ্যাড করতে পারি, গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, এখান থেকে কিন্তু পিকচার অ্যাড করতে পারি। পিকচার অ্যাড করার জন্য এখানে এটা শুধু পিকচার না, এটা টাইলস অ্যাড করার, টাইলস এর দরকার নেই। যে পিকচার আপলোড ফ্রম কম্পিউটার দিলে এখান থেকে তুমি যে কোনো ইমেজ নিতে পারো, এই যে এরকম ইমেজ সেট হয়ে যাবে। এখান থেকে তুমি ফিল দিতে পারো, ফিট দিতে পারো, ক্রপও দিতে পারো, মানে ক্রপ করবা এরকম। টাইল দিতে পারো, টাইল দিলে কি হয় এক্স্যাক্টলি আই ডোন্ট নো, মানে এটা ইউজ করা না ইউজুয়ালি। ক্রপে মেইনলি কাজ করে বেশি। আর এখান থেকে তুমি এক্সপোজার এগুলা বাড়াইতে কমাইতে পারবা, মানে ইমেজ এডিটিং করতে পারো, বেসিক এডিটিং যা লাগে একদম ডিজাইন পুরা মাইরা দিলাম। এডিটিং, এগুলো এডিটিং এখান থেকে আবার সব জিরো করে দিতে পারবা, তাহলে আবার ফিক্স হয়ে যাবে। মানে সবকিছুর অ্যাক্সেস তোমার হাতে আছে, এন্ড তুমি ওই অ্যাক্সেস গুলা কাজ করেই, অ্যাক্সেসও হাতে আছে, টেমপ্লেট বানানোর সবকিছু তোমার হাতে আছে। এখান থেকে ভিডিও দিতে পারো, যে কোনো ভিডিও দিলে ভিডিও চলতে থাকবে এরকম, বুঝছো? ভাই লাস্ট মিনিট কি করলেন এটা না বুঝি নাই, ওই যে ইন্টারনেট কানেকশনের কারণে। আচ্ছা, মানে হচ্ছে যে ইমেজ এডিট করতে পারবা, যে কোনো রকমের এডিট, এডিট করার পর হচ্ছে তুমি এগুলারে আবার এখানে ভিডিও ইনসার্ট করতে পারো। আর ফিগমা যেহেতু তোমাকে অনেক কাস্টমাইজেশনের অফার দেয়, তো তুমি কাস্টমাইজ করার পর যখন একবার কাস্টমাইজ হয়ে গেছে কাজ, তখন তুমি এগুলাকে একটা স্টাইল সেট করে নিবে যাতে বারবার তোমার কাস্টমাইজ করতে না হয়। কাস্টমাইজেশন খুবই ভালো, কিন্তু বারবার করা খুবই মানে লেন্দি, ল্যাগি একটা কাজ। বারবার ম্যানুয়ালি সবকিছু প্রপার্টিজ ফিক্স করা, যেটা আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে করতে হইতো। দেখা দেখা ভ্যালু এখানে দিতে হইতো যাতে ইকুয়াল লাগে। তো এখানে তো আর ওই ভেজালটা নাই, এখানে জিনিসটা ইজি না। বুঝছো জিনিসটা কিভাবে কোনটা কি কাজ করতেছে? এতটুকু কারো কোনো ইস্যু থাকলে বলতে পারো। আমাদের পুরো ফিল্মের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে প্রোটোটাইপ। আমরা ডিজাইনের
পুরো পার্টটাই আমরা দেখে ফেলছি। এখন হচ্ছে ডিজাইনের জাস্ট একটা মেইন জিনিস বাকি, মানে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করি এন্ড কম্পোনেন্ট থেকে আমরা ওগুলাকে ইউজ করি। মানে ওই যে প্যারেন্ট আর চাইল্ডের কনসেপ্ট ছিল না জাভার মধ্যে ওপিতে, যে প্যারেন্ট একটাই থাকে, ওইটার থেকে মানে অবজেক্ট আর ক্লাস, একটা ক্লাস মানে আমরা বারবার অবজেক্ট ইউজ করি, ওই জায়গায় ক্লাসের জায়গায় এখানে আমরা বলি কম্পোনেন্ট, আর অবজেক্টের জায়গায় আমরা বলি ইনস্ট্যান্স। ঠিক আছে, ওইটা আজকে দেখাবো না, কালকে দেখাই, নাকি আজকে দেখবা? না ভাই, কালকে দেখা। ভাই কালকে দেখান ভাই। ঠিক আছে, ভাই বাঁধনের বলে ঘুম আসতে বলছে কালকে দেখাইতে। রাগ রাগ করলাম না, রাগ করলে আজকে দেখাই দিতাম। এতটুকু তো বুঝছো? এতটুকু যদি বুঝে থাকো তাহলে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিব, ওইগুলো হচ্ছে কালকের মধ্যে রেডি করে ফেলবা। ঠিক আছে, মানে একটা ইউআই ডিজাইন দিব, হুবহু কপি করবা। টাইপ স্কেল হচ্ছে নিজের মতো করে সেট করবা, কারো একটু বড় কারো একটু ছোট হতে পারে, বাট যখন টাইপ স্কেল সেট করবা সবার হেডিং সাবহেডিং যাতে গোল্ডেন রেশিও মেইনটেইন করে। আর জমা দিবা হচ্ছে ফিগমার লিংক, ফিগমার লিংকে জমা দিবা, এখানে সিলেক্ট করবা, এই যে শেয়ারে যাবা, এখানে যে কপি লিংক দেওয়া আছে না, ক্যান ভিউ থেকে এডিট অপশনটা অন করে দেন শেয়ার করবা, এই যে কপি লিংক করে লিংক জমা দিয়ে দিবা। ডান। ফাইল সাবমিশনের কাজ হলো খুবই কম। বুঝতে পারছো কি করতে হবে? আর যা যা এলিমেন্ট নিবা বা যে কোনো রকম এলিমেন্ট নিবা, এলিমেন্টের নাম দিও। যেমন এই যে আমি বাইরে থেকে যতগুলো কম্পোনেন্ট আনছি সবগুলোর মধ্যে কিন্তু আমরা দেওয়া আছে কি, এই যে থিম গুগল গুগল গুগল, মানে গুগলের নাম দেওয়া আছে। আর যতগুলো আমি নিজে লিখছি অতগুলো কোনো নাম নাই। এই ডিজাইন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নেসেসারি। এটাকে যে কোনো নাম দেওয়া যায়, এখানে নাম দিলে কিন্তু এখানে কিছু চেঞ্জ হয় না, এখানে যা আছে তার মধ্যে থাকবে। এখানে মনে করো আমি দিলাম যে H4 কন্টেন্ট, এরকম নামকরণ করে দিতে হবে, না আমি বুঝবো না। ঠিক আছে, বুঝলেও চেষ্টা করবো না যদি এখানে কোনো রকম নাম না থাকে। আর স্টাইল সেট করতে হবে, স্টাইল সেট করা তো দেখাই দিছি। বুঝছো কিভাবে স্টাইল সেট করবা, নাকি আরেকবার করে দেখা দিব? বুঝতে পারছি ভাই। কার কোনো সমস্যা? কেউ বুঝো নাই? একজন না বুঝলে বুঝে যাবে, সমস্যা ক্লাসে যে হচ্ছে স্টাইল সেট করো ওইটা না? বুঝি নাই। হ্যাঁ, এই যে এখান থেকে যেমন এই সিস্টেমটা আমার বানানো আছে অলরেডি, এখানে যেহেতু এখান থেকে স্টাইল সেট করা থাকলে একবার তো সেট করা, এটাকে আবার কিন্তু ডিটাচ করা যায়। ডিটাচ করে আবার তুমি এখানে ম্যানুয়াল চেঞ্জেস করতে পারবা, যেটা অন্য জায়গায় চেঞ্জ হবে না। এখানে ব্ল্যাক করে দিলে কিন্তু এখানে ব্ল্যাক হইতেছে না, যেটা আমি ডিটাচ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে আমাদের অটোমেটিক যদি সিস্টেম আগে থেকে থাকে, যেমন এরকম একটা সিস্টেম আছে, এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করলে কি সব জায়গাতে একসাথে চেঞ্জ হবে, যেখানে যেখানে অ্যাপ্লাই করা আছে। যেমন এটাকে একটু এইটা দেই কালার, এন্ড এখান থেকে এই কালারটাকে মানে H1 এর কালারটা নেই। তাহলে এখন যদি আমি কিছু চেঞ্জ করি, মানে যে এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে দুই জায়গাতে একসাথে চেঞ্জ হইতেছে। একটা দেখছি এইটা, যে একটার মধ্যে ঢুকে আমরা সবগুলো একসাথে চেঞ্জ করতে পারবো। আবার যদি আমি চাই যে আমি ডিজাইন সিস্টেমটাকে চেঞ্জ করবো, হায়ার স্টাডিজ তার মধ্যে থাকবে, ডিজাইন সিস্টেমে ক্লিক করব, এই যে এখানে আমাদের ফিল কালার আছে, H1 সিলেক্ট করা আছে অটোমেটিক, এই যে এখানে লেখা আছে কি ডিটাচ স্টাইল, ডিটাচ করে আমরা এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে, সবকিছুর অপশন আছে যখন যেটা প্রয়োজন। ক্লিয়ার?
আইকন কিভাবে আনবা? এই যে প্লাগইন থেকে আইকনিফাই, ছবির জন্য পিক্সেলস, কালার জেনারেট করার জন্য কালার জেনারেটর, এরকম। আর এখানে কিন্তু আরো কিছু ইফেক্ট ছিল। এই যে ইফেক্টে ক্লিক করলে যে গ্লাস টেক্সচার নয়েজটা লাগে না, ড্রপ শ্যাডো ইনার শ্যাডো খুবই কম লাগে। মেইনলি ইউজ করতে হয় গ্লাস, লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার, এগুলোর যে প্রোগ্রেসিভ অপশনটা ওটা খুবই ইফেক্টিভ। আর কোনো কিছু একবার দিছো এটাকে বাদ দিতে হলে যে এখান থেকে জাস্ট মাইনাসে ক্লিক করবে, রিমুভ, একদম কালার রিমুভ হয়ে গেছে। তারপরে যে এখান থেকে ড্রপ শ্যাডো দিছিলাম, রিমুভ, ঠিক আছে। অথবা ড্রপ শ্যাডো রাখতে পারো, চোখ বন্ধ করে দিতে পারো। লেয়ারের মধ্যে যেমন আমরা লেয়ার অফ করে দিতাম এরকম, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে মাস্কিং, ইমেজ মাস্ক করতে হয় কিভাবে। যেমন প্লাগইন থেকে পিক্সেলসে গেলাম, দেন মনে করো ওই ইমেজটাই নেই। এখন এই ইমেজটাকে আমি একটা এলিপসের মধ্যে রাখতে চাই। শিফট ধরে আগের মতোই ড্র্যাগ এন্ড ড্রপ করলে ইকুয়ালের সাথে বাড়ে কমে, মানে সার্কেলের সাইজই। এটা এইভাবে রেখা ছবিটাকে এর উপরে রাখতে হবে। দেন দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইউজার্স মাস্ক, বুঝছো? জি ভাই। দেন এখানে তার নাম দিয়ে দিতে পারো, তার ডেজিগনেশন দিয়ে দিতে পারো, তাহলে একটা প্রোফাইলের মতো রেডি হয়ে গেল। আর সবগুলোকে একসাথে অ্যালাইনও করতে পারবা, ঠিক আছে। এটা এটাকে যদি আমি ধরি তাহলে যে লেফট অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করে এখানে কন্ট্রোল জি তে ক্লিক করলে গ্রুপ হয়ে যায়। আর এটা সিলেক্ট করলে, এটা দিলে একটা আরেকটার সাপেক্ষে মিডল হয়ে যাবে। তবে এখান থেকে যে এটাকে বাড়াইতে কমাতে পারবা, এখান থেকে ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়, পুরোটাই তোমার হাতে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারবো কোনো সমস্যা পুরো ক্লাস? থাকলে বলো, না থাকলে বলো যে নাই। ভাই এই যে স্পেসিং যেটা করছেন ওটার মধ্যেও কি কোনো রেশিও ইউজ করা লাগে? এই যে যেমন হাই স্টাডিজ আর হচ্ছে নিচের যে সাবটেক্সট ওটার মধ্যে একটা স্পেসিং আছে, তারপর ইমেজের সাথে হচ্ছে বাকি যেটা গ্রুপ করছেন ওটার একটা স্পেস আছে, তো ওইগুলা কি হচ্ছে মিল থাকা লাগে? এই যে প্রতিটার মাঝখানে কি দেখছো স্পেসিং আছে না একটা? হ্যাঁ হ্যাঁ স্পেসিং করতে চাইলে ওভাবে করো, আমি তো তাড়াহুড়া করিনি, বা এটা করা উচিত, করতে হয় আর কি। মেইন প্রজেক্ট গুলোর মধ্যে করতে হয়, যেমন 8-এর বেজ নাম্বার এখানে ক্লিক করি, 8 2 16, 3 8 24, এরকম। এটাকে গ্রুপ করলাম, এটার সাথে আবার যদি স্পেসিং এ যাই তাহলে 24 রাখতে পারি, অথবা আমার মন মতো, মানে 8-এর যাতে গুণিতক থাকে এরকম করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। 80, 8-এর গুণিতক 8 10 80, এই দুটার মাঝখানে গ্যাপ রাখছি কত? 80। আর এই দুটার মাঝখানে গ্যাপ রাখছি কত? 24। এই গ্রুপ করার পরও চেঞ্জ করতে পারো, ঠিক আছে। বুঝতে পারছি এতটুক? বুঝতে পারছি। তাহলে মোটামুটি সিম্পল ইউআই যা আছে এগুলো তো বানাইতে পারবা। হুম। সব তো বুঝছো কিভাবে কি ইউজ করতে হয়, জাস্ট দেখে হুবহু কপি করবা। এরকম একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিব, ডিসকর্ডের মধ্যে দিব। আর যেহেতু কালকে ক্লাসের আগে, কালকেও রাতের বেলায় ক্লাস হবে 11টার দিকে, সো টাইম থাকবে 10টা পর্যন্ত। ক্লাস নেওয়ার আগে আবার 1 ঘন্টা একটু সবারটা দেখতে হবে না, না দেখলে তো বুঝবো না কার কোন জায়গায় ল্যাকিংস আছে।
তাহলে আর কোনো কোয়েশ্চেন নাই? না ভাই। এনিওয়ান, যে কারো কোনো ইস্যু থাকলে এখনই কয়ে দাও। ভাই প্লাগইন গুলো কি ফিগমা প্রিমিয়ামে ইউজ করা লাগবে নাকি যে পিক্সেল না আর না, ইয়েটা প্লাগইন আইকনিক প্লাগইন কানেক্ট? প্রিমিয়াম থাকে, প্রিমিয়াম থাকে না তখন আর। মানে রাইট ক্লিক করে ওই যে একটা ইউজ করতে গেছিলাম না আমি, ভুলে একটা নামাইছিলাম যে পেক্সেলস, এই যে পেক্সেলস স্টক ফটোস, এটাতে ঢুকলে এই যে এখানে আমার এই যে দেখা যাচ্ছে 15টা টোকেন আছে। তো এগুলো হচ্ছে আউল ফাউল জিনিস, এটার থেকে আরো বেশি আমার আগেই আছে। মানে নর্মাল পেক্সেলসই বেশি পাওয়া যায়, এখানে কোনো প্লাগইনে মানে কোনো কাহিনী নেই। সার্চ দিলে আর কি পাওয়া যায় না? হ্যাঁ, সার্চ দিলে পেবা, সার্চ দিয়ে চেক করতে পারো, না পাইলে আমার বললে আমি দিয়ে দিব। তারপর এই যে প্লাগইন এখান থেকে রিমুভ করতে পারবা, যেমন আমি একটা রিমুভ করে দিলাম। মানে যেগুলো লাগবে না, আননেসেসারি প্লাগইন রেখে তো লাভ নাই। আনস্প্ল্যাশ আর পেক্সেল এই দুইটা হচ্ছে ছবির জন্য, ভিডিও পাওয়া যায়। তারপর হচ্ছে এই যে এখানে একটা ইন্টারেস্টিং আছে, স্ট্যাটাস বার ওয়ান ক্লিক, এটা নিয়ে আসলে সবাই অনেক প্যারা খায়। ওই প্যারাটাকে ইজি করার জন্য এটা দিছে। যেমন এই যে আমি ফোনে করব, ফোনের একটা ডিজাইন করবো, যেমন আইফোন 17 নিলাম, ঠিক আছে, আইফোন 17 ক্লিক করলাম, দেন প্লাগইনসে গেলাম, এখান থেকে আমার যে প্লাগইন গুলো আছে স্ট্যাটাস বার ওয়ান ক্লিক, এটাই যে জাস্ট আমি ফ্রেমটা সিলেক্ট করলে তারপর আরেকবার এটাকে একটু সিলেক্ট করতে হবে, দেন দেখছো অটোমেটিক চলে আসছে। উপরের এই যে এটা আসছে, এগুলো আসছে, নিচের একটা লাইন আসছে, মানে ফোনের যে স্ট্যাটিক জিনিসগুলো থাকে। নাহলে তো তুমি আইকন খুঁজবা, ওয়াইফাই আনবা, নেটওয়ার্ক আনবা, ব্যাটারি আনবা, টাইম লিখবা, নিচে দাগ দিবা, তাহলে 4-5টা কাজ কি তোমার ইজি হয়ে গেল। বুঝতে পারছো? আবার ডিলিটও করে দিতে পারো চাইলে, তোমার ইচ্ছা। তারপর হচ্ছে যে এখানে আমরা মানে এগুলা দেখাইতেছি যাতে সেভ করে রাখো, প্লাগইন গুলা নাম লেখা রাখতে পারো, নোট ডাউন করে রাখতে পারো। এখানে একটা আছে কন্টেন্ট রিল, এটা হচ্ছে আরেকটা মজার প্লাগইন। লাইক মনে করো এখানে তোমার যে হায়ার স্টাডিজ, এটা হচ্ছে তোমার এই মানুষটার নাম, এখানে মানুষের ছবি চেঞ্জ হবে, মানুষের নাম চেঞ্জ হবে, আর অ্যাড্রেস চেঞ্জ হবে। মনে করো এটা অ্যাড্রেস, তাহলে মানুষের নাম চেঞ্জ করো, বারবার তো লিখবা না, লেখা এখানে যে টেক্সটে যাবা, লেখা আছে না ফুল নেম, ক্লিক করবা, অটোমেটিক লরেম ইপসাম না একটা ভ্যালিড নাম দিবে। এখানে গেলে মনে করো ইউএস এর ফুল অ্যাড্রেস বা ইমেল দিলা, তারপর এটাকে আবার একটা কপি করি, এটাকে ধরলে আরেকবার যদি আমি এখানে ক্লিক করি চেঞ্জ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করে আবার ইমেলে দিলে চেঞ্জ হয়ে যাবে। সিম্পল, টাইপই করতেছি না আমি কিছু। কিন্তু আমার জিনিসগুলো কি লাগে না, অনেক সময় অনেক লিস্ট থাকে না, যেমন ফেসবুক, ফেসবুকের ডিজাইন যদি করতে যাও ওখানে নাম্বার, নাম, ছবি থাকে, ছবিগুলো যদি ম্যানুয়ালি দাও, এখানে মেবি ছবি দেওয়ার অপশন আছে, এই যে ইমেজ আছে, ইমেজ সিলেক্ট করে অ্যাপ্লাই, চেঞ্জ হয়ে গেছে, দেখছো এরকম চেঞ্জ হয়ে যাবে। বা লোগো, এটা ভাই ফার্স্টে কিভাবে আনছেন, প্লাগইনে যেই নাকি? প্লাগইনে যা কন্টেন্ট রিল লেখা সার্চ দিলে এটা আসবে, এই লোগো আর কন্টেন্ট রিল এটাই কিন্তু। অ্যাপ্লাই হয়ে গেছে অটো। একটু ল্যাগ করতেছে, ইমেজ ল্যাগ করলেও বাকিগুলো কিন্তু ভালোই কাজ করছে। টেক্সটের গুলা টেক্সট সিলেক্ট করে জাস্ট এই যে যে কোনো কিছু, এখানে যদি ইউএস এর ফুল অ্যাড্রেস দাও, এই যে ইউএস এর ফুল অ্যাড্রেস, ফুল নেম দিলে ফুল নেম। বুঝতে পারছো? কারণ অনেক সময় রিয়েল টাইমের মধ্যে যদি বানাইতে হয়, ফোন বুক ডিজাইন করতে গেলে ওই যে নাম, ছবি এগুলা দিতে হয়, নাম্বার দিতে হয়, এখানে নাম্বারও দিতে পারো, এই যে ফোন নাম্বার, ডেট, মান্থ, এই যে ইউএস ফোন নাম্বার, অনেক কিছু আছে। সো আমি কখনো এরকম কিছু ডিজাইন করতে দিলে যেখানে অনেক রকম
কাজ দরকার বা একরকম কাজ বারবার করতে হয়, তখন কিন্তু আমি এটাই এক্সপেক্ট করবো যে তোমাদের যদি স্টাইল ক্রিয়েট থাকে আর তোমরা যাতে এরকম প্লাগ ইন ইউজ করো, সেটা কাজটা তোমাদের ইজি হয়। তোমরা ইউজ না করলে আমার কোনো সমস্যা নেই, তোমরাই খাটবা। আমার কাজ হচ্ছে তোমাদের কাজগুলো ইজি করে দেওয়া। ইজি করে দিলাম, এখন হচ্ছে ইউজ তোমাদের উপরে, তোমরা কিভাবে ইউজ করবা। বুঝতে পারছি? তাহলে এখানে যতগুলো প্লাগইন দেখলা, এই প্লাগইন গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমার কাজের জন্য। আর কোনো কোয়েশ্চেন, কোনো ইস্যুস? না ভাই। ঠিক আছে, তাহলে যদি ইস্যু না থাকে তাহলে একটা অ্যাসাইনমেন্ট আমি পোস্ট করে দিব, করে ফেলবার সময় মতো। তাহলে ক্লাস এখানেই শেষ। কোনো কোয়েশ্চেন না থাকলে বেরোতে পারো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার প্লাগইন গুলা একটু আরেকবার দেখাবেন, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখি, এক্সপ্লোর করতে পারবো কোনগুলো ইউজ করছেন। প্লাগইন গুলো আর নিচে স্ক্রল করেন আর একটু, বাকি নিচের গুলো। আচ্ছা এগুলো, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে।